এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। যদি না হতো তাহলে আজ আমাদের মধ্যে এই কথাটা আসতো না তিথি। তিথি দীর্ঘশ্বাস ফেলে সামনে উঁচু নিচু একসাথে দাঁড়ানো বিল্ডিং এর দিকে লক্ষ্য করে। ইনায়া কথাটা বলে মুচকি হেসে সামনে তাকায়, তারপর আস্তে করে শোধায়, আমার জায়গায় থাকলে কি করতে তিথি? খুব ডিফিকাল্ট হতো, তারপরও তাকে সুযোগ দিতাম, কারণ ভালোবাসার ক্ষেত্রে আমার আত্মসম্মান একেবারে নেই। কথাটা বলে তিথি হেসে উঠে ইনায়া ম্লান হাসল। তিথি এবার ইনায়ার সামনাসামনি বসে শান্ত মুখে প্রশ্ন করে, তাহলে জীবনের লক্ষ্য কি তোমার? নিজেকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে গড়ে তুলতে চাই প্রথম, তারপর যদি মনে হয় জীবনে কাউকে দরকার তারপর ভেবে দেখবো। তাহলে ভাইকে সেদিন কেন ফিরিয়ে দিয়েছিলে? চকিত দৃষ্টিতে ইনা তিথির দিকেই তাকায়। ক্ষণিকের জন্য ভেসে যায় অতীতের সেই সন্ধ্যায়। ফোন কলে সেদিন জানের আবদার ফেলতে পারেনি ইনায়া। তারও মনে হয়েছিল এবার একটা সিদ্ধান্তে আসা দরকার। জনমানবকে শুনশান রাস্তার বেঞ্চে বসেছিল ইনায়া, এক হাত দূরত্বে বসে তখন জায়ান। নীরবতা বিরাজ করছিল তখন দুজনের পক্ষেই। হঠাৎ করেই একটা কথা নীরব পরিবেশটাকে গম্ভীর করে তুলেছিল আরো। Will you be my life partner? জায়ানের কথা ইনায়া বিচলিত হয়নি সেদিন, কারণ জায়ানের বিষয়টা হয়তো সেও বুঝতে পেরেছিল একটু। ইনায়া নিশ্চুপ থাকা মুখে জায়ান পলক ফেলছিল অনেকক্ষণ। রাতের এই নিস্তব্ধতার মাঝেও তার সামনে বসা রমণীকে তার কাছে এই আধারের গহীন স্তর বলে মনে হয়েছিল। জীবনে প্রথমবার হয়তো জায়ান করিম কারো মতামত শোনার জন্য এত উতলা হয়েছিল। তাকে ফিরে পেতে চাও? জায়ান অধৈর্য হয়ে জানতে চেয়েছিল ইনা ম্লান হাসির একটা জবাব। সে আশা রাখলেও সুযোগ দিব না, কারণ আমি আগুনে পুড়ে যাওয়া দগ্ধ কাঠের কয়লা। আমার কাছে পাওয়ার মতো কিছুই নেই। আবারও ইনা নিশ্চুপ হয়ে গেছিল তখন। রাত জাগা নিশাচর পাখিগুলো যেন আশপাশ থেকে করুণ কণ্ঠে ডেকে উঠেছিল বারংবার। রাতের আধারের মতোই সেদিন জায়ানের মুখ ঘন আধারে ছেয়ে গিয়েছিল। সেই সাক্ষাৎ এ জায়ানের শেষাক্ত একটা কথা আজ ইনায়ার কানে ভাসে। তোমাকে জোর করবো না হরিণী, জোর করে তোমার জীবনেও ঢুকবো না। সব ভুলে যদি তার হতে চাও তাহলে বাধা দিব না, কিন্তু কথা দিলাম কখনো নিঃস্ব একাকী তুমি আমার কাছে আসলে তাহলে একমাত্র মৃত্যু ছাড়া কেউ তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। চাপা দীর্ঘশ্বাস ফেলে অতীতের সেই ঘটনা থেকে বেরিয়ে আসে ইনায়া। চুপচাপ পরিস্থিতি। তিথিও আর কিচ্ছু বলে না। নীরবতায় ছেয়ে যায় পুরোটা সময়। ইনার বিপরীতে 14 মাইল দূরেও নাভানের একই অবস্থা। নিজের মিনি ছাদে বসে তার চোখেও আকাশেই নিবদ্ধ আছে। তার ভেতরে এখন শুধু আফসোসের ঘন্টা বেজেছে। ইস, কেন হলো এমন? ছাদে রাখা টবের গোলাপ গাছটায় একটা হলুদ গোলাপে দেখা গিয়েছে। নাভান হাত বাড়িয়ে ছোঁয় সেটা। তবে কি তার হলুদ গোলাপ খুব পছন্দের? আচমকা পিঠে কেউ হাত রাখার পেছনে ফিরে নাভান। সোহানা মির্জা তার ভঙ্গিতে বসে আছেন। নাভান হাসল, দৃষ্টি স্থির রেখে অপ্রত্যাশিত ভাবে বুলিয়ে ওড়ালো। আমি কি ক্ষমার অযোগ্য ছিলাম মা? সে একবার বিশ্বাস করত আমি তাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় রাখতাম। সোহানা মির্জা কথা বললেন না কোনো। সন্ধ্যায় কাক ভেজা হয়ে ঘরে ফিরেছিল নাভান। কারোর সাথে কোনো টুশব্দ করেনি। রুমে এসে খিল দিয়েছিল। তিনি ভাবলেন এতদিনের অভিমান অভিযোগ একদিনে ভাঙবে কি? আর সময় তো লাগবে। কিন্তু মাঝরাতে নাভানকে এইভাবে বসে থাকতে দেখে তিনি অবাকই হয়েছে। মনের ভিতর প্রচুর প্রশ্ন। তারপরে চুপচাপ হয়ে রইলেন। খানিক বাদে নাভান শান্ত গলায় বলে ওঠে, ইনায়া ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে মা। আমাকে একবারও প্রুফ করার সুযোগটাও দেয়নি। দিলে কি ক্ষতি হতো? হ্যাঁ, আমি পাপ করেছি, কিন্তু আমি এতই ক্ষমার অযোগ্য। আমার ভেতরটা জ্বলে যাচ্ছে, শান্তি পাচ্ছি না। সোহানা মির্জা চমকালে। নাভানের শেষের কথাটা খানিক বেজে আসছিল ভেজা কণ্ঠে। মায়ের কাছে এক প্রকার অভিযোগই ছিল নাভান। সোহানা ছেলের ভাঙা মুখটার দিকে তাকালো। নিজেকে মনে মনে চর কষলেন। যার জন্য এত কিছু, তার ভালো থাকাটাই তার জন্য হলো না। সোহানা হাত বাড়িয়ে ছেলেকে টেনে নিল বুকে।
সান্ত্বনার স্বরে বলতে লাগলেন, আল্লাহর কাছে তোমার কৃতকর্মের জন্য ক্ষমা চাও বাবা, দেখবে তিনি ঠিক শান্তি এনে দিবেন। মায়ের বাধ্য ছেলের মতো নাফানো তাই করলো যেন। বিড়বিড় করে বারবার নিজের জন্য ক্ষমা চাইতে লাগলো। ঘন কালো মেঘ আর ঝমঝম বৃষ্টির কালো আধারকে ছড়িয়ে ধরনীর সূর্যের আলোতে উজ্জ্বল হলো বেলা 10টা নাগাদ হয়েছে। মিজানুল করিম আজ অফিসে যাবেন না। মিনারা বেগম, তিনি আর জায়ান একসাথে সকালের খাবার সারছে। সাথে কথা চলছে তিথি আর ঈশানের বিয়ের। নিধির বিষয়টা কেন্দ্র করেই এঙ্গেজমেন্ট অবধি গড়িয়েছে। হাতে সময় আছে 2 মাসের মতো। রাতে ফাহাদ আর জায়ান লেট করে বাড়ি ফিরেছে। জায়ান শুকনো মুখে খাবার টেবিলে উপস্থিত থাকলেও হাত মেসে। এই নিয়েও মিজানুল করিমের উপহাস কম নয়। তিনি জায়ানের দিকে এক নজর তাকে জিজ্ঞেস করলেন, তা নেতা সাহেবরা আজকাল দেখি 2 নেতার মুড অফ, তা ব্যাপার কি? কার পেছনে লাগতে পারবেন তাই ভেবে পাচ্ছেন না বুঝি? জায়ান সরু দৃষ্টিতে বাবার পানি চায়। কোনো উত্তর না দিয়ে খাওয়া অব্যাহত রাখে। মিজানুল করিম নিজের মতো আরো কিছুক্ষণ বকবক করলেন, কিন্তু কিছুক্ষণ পরেই ফাহাদ হেরি দুলে নিচে নেমে জায়ানের পাশে বসে। ফের শুরু হয় মিজানুল করিমের উপহাস। 2 ভাই কোনো কিছু না বলে চুপচাপ থাকে। জায়ানের খাওয়া শেষ। মিনারা বেগম সবার সামনে ফ্রুট জুস রেখে বসে পড়লেন। ফাহাদ এবার গলা খাকারি দিয়েই বলে উঠে, আমি বিয়ে করব। মিজানুল করিম জুসটা গিলতে গিয়েও ফেলে দিলেন। হতবাক হয়ে তাকালেন ছেলের দিকে। জানো আবার বিয়ের মতো সিদ্ধান্ত ফাহাদ হুট করে নিয়ে নিল। মিনারা বেগম একটু খুশি হলেন। এই যাত্রায় ছেলের মন তাহলে সংসারে ঠুকল। মিজানুল করিম মুখ পাকিয়ে বলেন, তাহলে এতদিনে বুঝলে ওইসব গার্লফ্রেন্ড দিয়ে জীবন চলে না। যাক, এতদিনে নেতার মতো সিদ্ধান্ত নিলে। তা মেয়েটাকে তোমার ওই ফাউল বান্ধবীগুলো নয় তো? মিনারা বেগম এবার চটলেন। তিনি হিসিয়ে বলে উঠল, তুমি চুপ করো। তা ফাহাদ মেয়েটাকে নাম বল, তাদের পরিবারের সাথে আমরা আজই দেখা করব। সবাই ফাহাদের মুখে জিজ্ঞেস মুখে তাকিয়ে আছে, শুধু জায়ান ব্যতীত। সে খুশি মুখে জুসের গ্লাসে মুখ দিয়েছে। হাত শুকনো ঠোক গিলে জোরে নিঃশ্বাস ফেলে কটকট করে বলে উঠল, নিধি, আমি নিধিকে বিয়ে করব। খাবার টেবিলে যেন বিস্ফোরণ ঘটালো ফাহাদ। মিজানুল করিম আর মিনারা বেগমের মুখ অনেক আগে গভীর ঘন কালো হয়ে আসলো। জায়ান আগের মতোই জুসটা খেয়ে টিস্যু দিয়ে মুখ মুছে নেয়। সে যেন জানতোই মেয়েটা নিধি হবে। মিনারা বেগম আটকে উঠেছেন এক প্রকার। চোখ মুখ ঘন অন্ধকার করে জিজ্ঞেস করলেন, তোর মাথা ঠিক আছে তো? কি বলছিস এসব? হ্যাঁ, মাথা থেকে এসব বের কর শীঘ্রই। ফাহাদের আর খাওয়া হলো না। দাঁড়িয়ে পড়ে মাথা নত করেই নিচে দৃষ্টি রেখে শান্ত গলায় বলে, বাবা, আমি ভেবেচিন্তে বলছি, নিধির সাথে এমনটা হবার আগে থেকেই আমি তাকে পছন্দ করি। আশা করছি এতে তোমাদের কোনো অমত হবে না। কথাটা বলেই ফাহাদ গটগট পায় বাইরে চলে যায়। জায়ান তো খুশি, এতদিন ভাই আসলে কাজের কাজ করেছে, কিন্তু তাড়াহুড়োটা জলদি হয়ে গেছে। নিধিরও মনের তো একটা অবস্থা বুঝতে হবে। জায়ান সামনে দৃষ্টি রাখে তার বাবা মায়ের দিকে। মিজানুল করিমের মুখ দেখেই সেই ভাবান্তর হলো না। তিনি এখন স্বাভাবিক আছেন, কিন্তু মিনারা বেগমের মাথায় হাত দিয়ে রয়েছেন। জায়ান বড় একটা দীর্ঘশ্বাস ফেলে। তার মা যে 90 দশকে শাশুড়ি রোল করবে তা নির্ঘাত। নিধিকে বাড়িতে নিয়ে আসা হয়েছে 5 দিন হল। মেয়েটা একেবারে খড়খড়ে হয়ে আছে। কারোর সাথে তেমন কোনো কথাই তার বলা হয় না, একেবারে চুপচাপ থাকে। খাবারের বেলায় সোহানা বা নিপাকে জোর করে খাওয়াতে হয়। মির্জা বাড়ির লোকেরা অনেকটাই চুপসে রয়েছে। অন্যদিকে নামানেরও একই হাল। দিনাত আল্লাহর কাছে দোয়া চায় নিজের কৃতকর্মের জন্য। তবুও সোহানা নামানকে নিয়ে ততটাও চিন্তিত নয়। সে অ্যাডাল্ট, নিজেকে সামলাতে শিখে নেবে নিশ্চয়ই। নিধি ঘরের সাথে লাগোয়া ব্যালকনিতে বসেছিল। শিউলি ফুলের গাছের দিকে নজর তার। ফুল নিয়ে তবুও একদানে তাকিয়েছিল। আজকাল নিজের শরীরটাকে তার প্রচুর ঘৃণা লাগে। মাঝে মধ্যে মনে হয় শরীরটাকে কেটে ছিঁড়ে ফেলতে। এক বড় দীর্ঘ শ্বাস ফেলে নিধি। রুম থেকে অনবরত ফোনের আওয়াজ ভেসে আসছে, কিন্তু ফোনটা রিসিভ করতে মন চায় না নিধির। আনুমানিক 15টা কত হবে। বিরক্ত হয়ে নিধি এবার ফোনটা রিসিভ করে। বলুন, এতবার কল কেন দিচ্ছেন? কিছুটা ঝাঁঝালো কণ্ঠেই প্রশ্ন করে নিধি ওপাশ থেকে।
ফাহাদ তেমন কোনো রিয়াকশন দেখান, শুধু শান্ত গলায় বলে ওঠে, কখন থেকে ফোন করছি নিধি? দরকারি ফোনও তো হতে পারে। নিধি কোনো উত্তর দেয় না, চুপ করে রইল। ফাহাদ ফোনের ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দরজাটা খোলো। মানে? আমি সেই কখন তোমাদের বাড়িতে এসেছি, নিপা আন্টি তোমাকে দরজা খোলার জন্য এতবার করে ডাকছে, কিন্তু তুমি ট্রাস্ট মি, এখন দরজা না খুললে ভেঙে ফেলবো আমি। নিধি ফোন রেখে দরজাটা খুলে কখন থেকেই নিপা ডাকছিল। দরজা খুলতে ফাহাদকে দেখে নিধি শান্ত অবিচল মুখ। নিধি সরে গিয়ে কাউচে পা উঠিয়ে বসে থাকে। ফাহাদ ধীর পায়ে হেঁটে নিধির পাশে বসে। নিধি, সেদিনের বিষয়ে কথা ওই দিনের বিষয়ে কিছু বলবেন না, আমার ভালো লাগে না জবাব দিতে। ফাহাদের মুখের কথা থাকতেই নিধি কাট কাট গলায় জবাব দেয়। ফাহাদ হতাশ হয়ে নিধির দিকে তাকায়। বড় মুশকিলে পড়ে গেছে যেন। নিধি কিছু না বললে বুঝবে কিভাবে? এদিকে নাফানেরও কোনো হদিস নেই। ফাহাদ যথাযথ নিজেকে শান্ত রেখে ঠান্ডা গলায় বলে, আই নো নিধি, ঘটনাটা তুমি ভুলে যেতে চাও, বাট নিধি তুমি কি জানো তোমার ঘটনাটা কোনো স্বাভাবিক নয়। এর আগে থেকেই প্ল্যান করে সবটা করেছে। নিধি এবার চোখ তুলে ফাহাদের দিকে তাকালো। কালো মনির চোখগুলো যে কতটা রাত নির্ঘুমে কাটিয়েছে তা জানান দিচ্ছে যেন। ফাহাদ এবার নরম হয়ে বলে ওঠে, প্লিজ নিধি, বলো সবটা। তুমি কি চাও না তাদের শাস্তি হোক? নিধি চুপসে থাকে অনেকক্ষণ, কোনো কথা বলতে পারে না সে। ফাহাদ নিধির হাত ধরে রিকোয়েস্ট করে। নিধি চোরা চোখে একবার ফাহাদের দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলে ওঠে, বিকালের পরপরই সেদিন আশাদের বাড়ি থেকে বের হয়ে সিএনজি করে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, আর মাঝ রাস্তায় আসতেই লোকটার গাড়ি নষ্ট হয়ে যায়। আমি বাইরে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে অনেকক্ষণ কল করি, উনি ফোন তুললেন না। হঠাৎ কেউ পেছন থেকে আমার নাকে রুমাল চেপে ধরে। তারপর আর আমার কিছু মনে নেই। জ্ঞান ফিরতেই আমি ওই বাড়িতে নিজেকে আবিষ্কার করি। আর নিধির গলা কেঁপে যায়, আর কোনো কথা বলার মতো সাহস পায় না সে। ফাহাদ আর জোর করে না। নিধি দুহাতে মুখ চেপে ধরে কাঁদতে থাকে। ফাহাদ নিধির পিঠে হাত বুলিয়ে কাঁদতে নিষেধ করে। ওদের কাছে আমি কত আকুতি মিনতি করেছি আমাকে ছেড়ে দিতে, জানেন? শেষ মুহূর্তে জ্ঞান হারাবার আগে আমি আমার মৃত্যু কামনা করেছি পর্যন্ত। ফাহাদ চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। নিধি কান্নার কিছুটা থেমেছে। খানিকক্ষণ দুজনেই চুপ করে কাটিয়ে দিল। নিধি এবার গা এলিয়ে দিল। ফাহাদ শান্ত চোখে তাকিয়ে রইল নিধির দিকে। কিছুক্ষণ পর কিছুটা মনে করার মতো ভয়ার্ত মুখে নিধি বলে ওঠে, ওরা আমার ভিডিও করেছিল ফাহাদ, আমার মনে আছে কিছুটা। কিছু ফ্রিকুচকে গেল ফাহাদের। নিধির দিকে তাকিয়ে তাকে ধাতস্থ করলো সে সবটা সামনে নিবে। দুপুর 3টে ইউনিভার্সিটির রাস্তা দাঁড়িয়ে আছে। হোস্টেলে এখন যাবে না সে। ভেবেছে বাইরে থেকে কিছু একটা খেয়ে নেবে, তারপর যাওয়া যাবে। আজকে টিউশনিও নেই। ইনায় আর ভাবনার মাঝে সামনে গাড়ি রেখে জায়ান। ইনা চোখ ঘুরিয়ে দেখে সেটা। ইনা একটু অবাক হয় জায়ানের চোখে আজও পরে চশমা। ইনা কিছু জিজ্ঞেস করার আগে জায়ান মৃদু গলায় বলতে শুরু করে, আর বলো না, গত কয়েকদিনের মাথা ব্যথায় ডাক্তারের শরণাপন্ন হয়েছিলাম। তিনি আমাকে চশমা ধরিয়ে দিয়ে এই হাল করে দিয়েছেন। গুন্ডামিপনা অব্যাহত থাকলে কয়দিন পরে জানটাই হারাবেন। জায়ান হাসলো সেটা শোনায়। সে ইনায়ের কাছে এসে শান্ত গলায় বলে ওঠে, গাড়িতে ওঠো, আজকে একটা স্পেশাল জায়গায় যাওয়া হোক। আমি লাঞ্চ করিনি এখনো, অতএব যাওয়া যাবে না। জায়ান ফুস করে একটা নিঃশ্বাস ফেলে করুণ গলায় বলে, আমারও না লাঞ্চ করা হয়নি। চলো আমার সাথে এক্ষুনি। লাস্টের কথাটা শক্ত গলায় বলে জায়ান। ইনা কিছু না বলে জায়ানের সাথে গাড়িতে উঠে বসে। চলতে চলতে প্রায় সময়ে ঘর 1 ঘন্টা পেরিয়েছে, কিন্তু এখনো জায়ানের নির্দিষ্ট জায়গা আসেনি। ইনা প্রচন্ড বিরক্ত হয়ে জায়ানের দিকে তাকালো, কিন্তু তার কোনো হুঁশ জ্ঞান নেই। সে একদানি গাড়ি চালাতে মগ্ন। শহর থেকে কিছুটা দূরে একটা রেস্টুরেন্টের দিকে গাড়ি থামায় জায়ান। ইনায়াকে হাতের ইশারা করে নামতে। ইনায়া গাড়ি থেকে নেমে অবাক হয়ে রেস্টুরেন্টের দিকে তাকায়। নেম প্লেট জলজল করছে গ্রাম পাহাড়ি নামটি। সম্পূর্ণটাই বাঁশের বেত দিয়ে তৈরি, শুধু উপরে রঙিন টিনের ছাউনি। ইনায়া জায়ানের পেছনে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠে। রেস্টুরেন্টের ভেতর দিকটা খুব আধুনিক, আলাদা আলাদা কেবিন করা। এখানে
ইনায়া কিছুটা অবাক হলো ভেতরের পরিবেশ দেখে। বাইরের দিকে বাঁশের বেত হলো, ভেতর দিয়ে তার উপর মাটির প্রলেপ দেওয়া, তার উপর বিভিন্ন রকমের নকশা আঁকা, একদম মাটির ঘরের মতন। জায়ান ইনায়াকে একটা কেবিনে বসিয়ে দিয়ে খাবার অর্ডার করতে যায়। ইনায়া কেবিনটা দেখে পুলকিত হলো মনে। মেঝেতে মাদুর পাতা, মাঝখানে গোল আকৃতির কাঠের খোদাই করা নিচু সাইজের টেবিল সেট করা। এখানে আসন পেতে বসে স্বাচ্ছন্দ্যে খেতে পারবে। ইনায়া হাসে মুখে সেখানেই বসে পড়ে। কেবিনে লাগোয়া ছোট্ট বেতের জানালা দিয়ে বাইরে তাকায়। এই দিকটা অনেক নিরিবিলি। ইনায়া বাইরে এক ধ্যানি তাকিয়ে থাকে। তন্মধ্যে জায়ান কেবিনে ঢুকে ইনার দিকে এক পলক তাকিয়ে তড়িঘড়ি করে বসতে বসতে বলে ওঠে, আর 10 মিনিট ওয়েট করতে হবে হরিণী। উফ, বড্ড দেরি হয়ে গেছে। জায়ানের হঠাৎ কথায় ইনার ধ্যান ভাঙে। শান্ত দৃষ্টি স্থির করে জায়ানের পানে, অতঃপর মৃদু হেসে কৃষ্ণের স্বরে বলে, মন শান্ত হয়ে গেল জানেন। শহরের কোলাহল, যানবাহনের হর্ন সব থেকে মুক্ত এই জায়গাটা। আসলে গ্রামের ফিলিংস আসছে। কোথায় পেলেন এর খোঁজ? জায়ান ইনার হাস্যজ্জ্বল মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এমন কম সময় হয়েছে ইনা তার সাথে হাসি মুখে কথা বলেছে। জায়ান আলতো হেসে জবাব দেয়, দাদু থাকতে এই রেস্টুরেন্টটা করেছিলাম। আইডিয়াটা তারই ছিল। ওনার সাথে এখানে আসতাম গ্রামীণ খাবারের স্বাদ নিতে। তিনি মারা যাওয়ার পর আজ তোমার সাথে আবার। ইনা অবাকের স্বরে জিজ্ঞেস করে ওঠে, এখানে সত্যি গ্রামের ও পাহাড়ের আইটেম পাওয়া যাবে? কিন্তু এখন আমি বনমোরগ ছাড়া পাহাড়ি আইটেম আর কোনো অর্ডার করিনি, কারণ আমি তাদের খাবার দাবার বেশি একটা পছন্দ করি না। কয়েক পদের ভর্তা, আরও কিছু পদের খাবার, এটাই চলবে। দাদুর কারণে এটা ধরে রাখা। ইনা ফ্রি কুচকালো। কিন্তু আমার তাদের খাবার খুব পছন্দ। তাই বলো কি খাবে? জায়ান ঝটপট জিজ্ঞেস করলো। ইনা কিছুক্ষণ ভেবে চটপট উত্তর দিল, ব্যাঙের স্যুপ। জায়ান বড় সড় চোখে ইনার পানি তাকায়। ইনার মুখে দুষ্ট হাসে। জায়ান হালকা হেসে বলে ওঠে, সরি ম্যাম, আমাদের রেস্টুরেন্টে এমন ডিশ বানানো হয় না। তাহলে শামুক সিদ্ধ হবে তো স্যার? আমার ইচ্ছে জীবনে একবার হলেও এসব ট্রাই করব। বলে উচ্চস্বরে হেসে ওঠে ইনায়া। জায়ান মৃদু হেসে তাকিয়ে থাকে ইনায়ের দিকে। এই প্রাণবন্ত ইনায়াকে তার প্রচন্ড ভালো লাগছে। আচমকা জায়ান ইনার দিকে তাকে আলতোভাবে ঠোঁট নাড়ে স্ফুট কণ্ঠ বলে ওঠে, চলো না হরিণী, দুজনে বিয়ে করে ফেলি। জায়ানের আচমকা এমন কথা হাসি থেমে গেল ইনায়ার। দৃঢ় বিশ্বাস নিয়ে জায়ান তার দিকে তাকে ইনায়া হকচকালো না। সেও শান্ত চোখে তাকিয়ে রইল জায়ানের পানে। সোহানা মির্জা আজকে না পারতেই অফিসে এসেছে। নিধিকে ফেলে আসতে তার মন সায় দিচ্ছিল না। নিপার ভরসা এসেছেন অনেকটা। দ্রুত কাজ ছেড়ে জলদি বাড়ি ফেরার তারা আছে। তার আগেও এক জায়গায় যেতে হবে সোহানার। এদিকে নবানের নিস্তব্ধতা তাকে আরো পড়াচ্ছে। টেবিলের এক কোণে কতগুলো ফাইল পড়ে রয়েছে। সোহানা হাতে কলম ধরে শূন্যে তাকিয়ে রয়েছে। তার ধ্যান ভাঙে নাহিদ মির্জার হঠাৎ আগমনে। তিনি সোহানার সামনে চেয়ারে বসে হালকা স্বরে জিজ্ঞেস করে, ফাইলগুলো এখনো সিগনেচার করোনি? বাড়ি ফিরতে হবে তো। সোহানা তার কথায় কোনো জবাব দেয় না, শুধু মলিন মুখে বলে ওঠে, মিজানুল করিম ফোন করে বলেছে একবার তাদের বাড়িতে যেতে, হয়তো কোনো জরুরি কথা আছে। আমাদের সাথে কি কথা থাকতে পারে? চিন্তিত হয়ে জিজ্ঞেস করে নাহিদ মির্জা। সোহানা চেয়ার থেকে উঠতে উঠতে শান্ত গলায় বলে, হয়তো ঈশানা তিথির বিষয়ে। নবান ফাহাদের অফিসে এসেছে প্রায় ঘন্টা সময় ধরে। সে ফাহাদ আর জায়ান থমথমে মুখ নিয়ে আছে। নবান বেশ কিছুটা রেগেই রয়েছে। ফাহাদ বড় একটা নিঃশ্বাস ফেলে সামনে রাখা ল্যাপটপে চোখ স্থির করে নবানের উদ্দেশ্যে বলে ওঠে, কি করতে চাস এখন? আর কি, অদিতিকে 7 টুকরো করতে না পারলে আমার মাথা ঠান্ডা হবে না। রাগে খুবই হুঙ্কার ছেড়ে বলে ওঠে নবান। জায়ান আর ফাহাদ তার দিকে শান্ত দৃষ্টিতে তাকায়। সুন্দর মায়াময় পৌরুষালী মুখটা কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে তার নীরব সম্মতি প্রকাশ করছে। সব সময়কার মতো পারফেক্ট হ্যান্ডসাম নবান শাহরিয়ারের আজকাল দেখা পাওয়া দুষ্কর হয়ে গেছে। জায়ান এবার শান্ত গলায় জিজ্ঞেস করে, ওকে কই পাবে তুমি? সে গভীর জলের মাছ, ধরতে পেলেও হারিয়ে ফেলবে। এখন বলো ওর ডিমান্ড কি? নবান জায়ানের পানি হতাশ দৃষ্টিতে তাকিয়ে সকালের ঘটে যাওয়া ঘটনায় ফিরে যায়। নবান সারা রাত জেগে প্রায় ভোরের দিকে চোখ লাগিয়েছিল মাত্র। তখনই ফোনে
কল এলে ঘুমের ভাটা পড়ে। আননোন নাম্বার দেখে নাবার রিসিভ করতে এক পরিচিত মেয়ের কণ্ঠে তার ঘুম পুরোপুরি উবে যায়। অনেকটা তিরিক্ষি মেজাজ নিয়ে ফোনের অপর প্রান্তে থাকা অদিতিকে প্রশ্ন করে নাভান। কি চাই তোমার? আমাকে ফোন দেওয়ার সাহস কই পেলে? ফোনের অপর প্রান্তে অদিতি হাসো কিঞ্চিত পরিমাণ, ঠোঁট বাকি আলতো স্বরে বলে ওঠে, তোমাকে ফোন দিতে হলে সাহসের দরকার আছে কি? মনে নেই কত রাত দুজনে ফোন কলে কাটিয়েছি? আচ্ছা বাদ দাও সেই কথা, আগে তোমার হোয়াটসঅ্যাপটা চেক করো, তোমার জন্য সারপ্রাইজ আছে। নাভান অদিতির কথায় বিরক্ত হয়ে অনেকটা, তারপরে হোয়াটসঅ্যাপে চেক করতে চোখ কপালে উঠে যায় নাভানের। মেজাজ ঠিক আগের মতোই করে তাতে তৎ বেশি বলে ওঠে, তাহলে